পা ভেঙেছে কুণাল ঘোষের। তাকে তার শুভানুধ্যায়ীরা সকলেই ফোন করছেন, তার সঙ্গে কুশল বিনিময় করছেন। এবার ফোন করলেন পার্থ চট্টোপাধ্যায়। কি বলছেন? আমি এতটা খারাপ নই। ভুল ভাঙাতে কুণালকে ফোন করলেন পার্থ। সবাই ভুল বুঝেছে এরকম আক্ষেপও পার্থর গলায়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তিনি খোঁজও নেন কুণাল ঘোষের সঙ্গে। আবির, দেখো এই কথোপকথনগুলো একটা সময় 2022-এর 22শে জুলাইয়ের আগে হলে মনেই হতো না এটা এমন কিছু খবর, কিন্তু এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়কে ফোনটা করতে হচ্ছে কুণাল ঘোষকে। কি কথা হলো তাদের? তিনি যখন ফোন করেন, তিনি ফোন করে প্রথমে কুণাল ঘোষের অস্ত্রোপচার কেমন হয়েছে, চিকিৎসকরা কি বলছেন, কতদিন তাকে বিশ্রামে থাকতে হবে এই বিষয় নিয়ে তিনি কথা বলেন। এবং পরক্ষণে তিনি বলতে শুরু করেন যে আমি এতটা খারাপ নই, তোমরা আমাকে বহুদিন ধরে চেনো, আমাকে তোমরা বিশ্বাস করো। তারপরে তিনি বলে ওঠেন যে বিশ্বাস করো আমি চুরি করিনি, আমাকে সবাই মিলে তোমরা ভুল বুঝেছো। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ফোনে কথা হয়। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জানতে চাওয়া হলো, তিনি কোনোভাবে ফোন ধরেননি। যদিও কুণাল ঘোষ ফোনের সত্যতা স্বীকার করে নিয়েছেন যে তার কাছে একটা ফোন এসেছিল এবং সেটা পার্থ চট্টোপাধ্যায়ের ফোন ছিল, তবে তিনি এটা উল্লেখ করেছেন একেবারে ব্যক্তিগত আলাপচারিতা এবং তার শারীরিক অসুস্থতার বিষয় নিয়ে খোঁজ নেওয়ার জন্য তিনি ফোন করেছেন। তবে সূত্রের খবর এদিনকে বারবার ধরে পার্থ চট্টোপাধ্যায় তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তাকে নিয়ে যেগুলি বলা হচ্ছে সেগুলোর সঙ্গে তার নাকি কোনো সংযোগ নেই এবং এই চুরির ঘটনার সঙ্গে তার নাকি কোনো সংযোগ নেই। তাকে খারাপ হিসেবে মানুষ ভাবতেন, তিনি একদম একেবারেই আবির। এবং গ্রেফতার হওয়ার পর থেকে পার্থকে বারবার নিশানা করেছেন কুণাল ঘোষ। একাধিকবার কুণাল মানে বৃদ্ধ পার্থ কুণাল ঘোষকে আজ ফোন করলেন, কুণালকে বললেন আমি চুরি করিনি। ব্রাত্যকে শিক্ষামন্ত্রী করা হয়েছিল, পার্থদা গাজওয়ারি করে ব্রাত্যকে সরিয়ে শিক্ষামন্ত্রী হয়েছিলেন। নিয়োগ কেলেঙ্কারির মতো একটা কুৎসিত ঘৃণ্য অপরাধে যুক্ত এবং অন্যতম মাস্টারমাইন্ড যে কোটি কোটি টাকা তুলেছে, সেইরকম লোক যখন আমার সমালোচনা করে, থ্যাংক ইউ পার্থদা আমার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য। এই পার্থ চট্টোপাধ্যায় আমার কথার পরিপ্রেক্ষিতে রিয়াকশানে বলেছিলেন যে বন্দি থেকে মাথা খারাপ হয়ে গেছে। আমি পার্থদাকে বলবো আয়নায় মুখটা দেখতে। আমি আশা করব কারা কর্তৃপক্ষ তাকে কোনো রকম বাড়তি সুবিধা দেবেন না। প্রথমেই রাজকীয়ভাবে জেলের হাসপাতাল নয়, তাকে যেন সেলে গিয়ে ঢোকানো হয়। অর্পিতার পাশে জেল মুক্ত পার্থ নিয়ে প্রশ্ন এড়ালেন অর্পিতা। আজ অর্পিতা মুখোপাধ্যায়ের হাজিরা ছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায় নিয়ে প্রশ্ন, তিনি এড়িয়ে গিয়েছেন। ইডি যখন সিজার লিস্ট তৈরি করেছে সেখানে যে এলআইসি যে পেপার পাওয়া গেছিল সেখানে আপনার এবং পার্থ চট্টোপাধ্যায়ের যে রিলেশনশিপ, সেখানে আঙ্কেল কাজিন এইরকম না। এই প্রসঙ্গে প্লিজ কিছু প্রশ্ন করুন। ধন্যবাদ। পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন তো এড়িয়ে যাচ্ছেন অর্পিতা, কিন্তু জেল মুক্তির পর অর্পিতার পাশে থাকার বার্তা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে, সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন? মানে সেই বন্ধুত্ব আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড হার। অসুবিধা কি আছে? এখনো পাশে দাঁড়াবেন বলছেন? এখনো না, আমি ছিলাম, আমি পাশে দাঁড়াবই। সল্টলেকের সোনা ব্যবসায়ী খুনে কেন অভিযুক্ত বিডিওকে গ্রেফতার করা হচ্ছে না? আজ বারাসাত আদালতে জোরালো প্রশ্ন সরকারি আইনজীবীর। সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনের অভিযোগে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই অভিযোগ। খুনের তদন্তে এখনো পর্যন্ত জালে 4। এদিন বারাসাত আদালতে অভিযুক্ত বিডিওর আগাম জামিনের আবেদনের শুনানি ছিল। কি হলো সেখানে? প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত কিন্তু এই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তিনি এই খুনের সঙ্গে যুক্ত, তার পরিবার বারংবার দাবি করছেন এবং ইতিমধ্যেই আজকের কিন্তু অর্থাৎ এই চলতি মাসের 11 তারিখে তিনি আগাম জামিন আবেদন করে বারাসাত আদালতে এবং আজকে তার সেই আদালতের শুনানি। তখনই সরকারি আইনজীবীর অর্থাৎ একাধিক প্রশ্ন তোলেন যে যেভাবে এই ঘটনার সঙ্গে অর্থাৎ এই খুনের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে প্রশান্ত বর্মন, অর্থাৎ একাধিক এভিডেন্স সামনে আনা হয়। একদিকে যেমন 32টি আঘাতের চিহ্ন রয়েছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে একেবারে প্রশান্ত
প্রশান্ত বর্মনের বেল্ট এবং জুতো দিয়ে আঘাত করা হয়েছে এবং সেখানে কিন্তু প্রমাণ এবং ভিডিও রয়েছে পুলিশের কাছে তিনি এই খুনের সঙ্গে যুক্ত এবং তাকে যে অপহরণ করা হয়েছে সেখানে অপহরণ করার পরেও কিন্তু তার ঘরে যে আটকে রাখা হয়েছিল সেখানেও এই প্রশান্ত বর্মনের সরাসরি যোগ রয়েছে এবং এই যে স্বর্ণ ব্যবসায়ী যে অর্থাৎ সোনার দোকান সেই দোকানে যে সাইনবোর্ড সেখানে যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার থেকেও কিন্তু ভিডিও একটি আধার লিঙ্ক পায় সেই আধার লিঙ্ক পাওয়ার পরে কিন্তু একেবারে পশ্চিম মেদিনীপুরের দাঁতল থেকে তার সে বাড়ির সন্ধান পায় সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা হয় এবং এই নিউ টাউনের বাড়িতে এবং যে বাড়িতে তুলে আনা হয় সেখানে আটকে রেখে বেধড়ক মারধর করা এবং 4টে ভাড়াটিয়া গুন্ডা নিয়ে আসা হয় সেই গুন্ডাদের সামনেই কিন্তু মারধর করা হয়। একেবারে জিয়াউল, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত বিডিওকে গ্রেফতার করা যাচ্ছে না, কিন্তু কেন? নিউ টাউনের যাত্রাগাছি গত 30 অক্টোবর এখান থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। খুনের অভিযোগ হয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় আগেই বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপাকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় সজল সরকারকে, যিনি কোচবিহার 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলে পরিচিত। এখানেই নিহত স্বপন কামিল্লার পরিবারের প্রশ্ন, খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না? সবাই গ্রেপ্তার হচ্ছেন কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেপ্তার হচ্ছে না কেন? আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেপ্তার হয়। রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ, এফআইআর হয় 1 নভেম্বর, তারপর এত দিন কেটে গেল। বিডিওর বিরুদ্ধে কিন্তু পুলিশকে পদক্ষেপ করতে দেখা যায়নি। খুনে অভিযুক্ত বিডিওর এতই কি প্রভাব যে পুলিশ এভাবে নীরব? মাথাকে বাঁচাতেই কি চুনোপুটিদের টার্গেট করা হচ্ছে? প্রশ্ন নিহতের পরিবারে। নিউজ 18 বাংলা। হাসপাতাল চত্বরে আতশবাজির তাণ্ডব। ইসলামপুর মহকুমা হাসপাতাল চত্বরের ঘটনা। শিশু বিভাগের পাশেই ফাটলো দেদার বাজি। হাসপাতাল চত্বরে জেলা পরিষদ ভবন, সেই ভবন এখন বেসরকারি সংস্থার লিজে। সেখানে বিয়ের অনুষ্ঠানে দেদার আতশবাজি দেখছেন সেই ছবি। আতশবাজির শব্দ, ধোঁয়ায় নাজেহাল রোগীরা। মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ। শিশু বিভাগের পাশেই দেদার আতশবাজির এই তাণ্ডব। স্থানীয়রাও সরব হয়েছে। অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না তো ওই গেটে ঢুকতেও পারবে না, তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখে। প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ যে কি দেখছে বুঝতে পারছি না। আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম না। পেশেন্ট নিয়ে তো ঊর্ধ্বশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে, তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না, হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। সবারই জানা হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে তারপরেও যদি করে তাহলে তো এটা ঠিক না। এমন ভাবে বাজির আওয়াজে আমি বাইরে বেরিয়ে আসলাম। কোনো বিয়ে বাড়ির ওখানে বাজছিল। এটা একদম জঘন্য থেকে জঘন্যতম কাজ। হসপিটালে প্রচুর শিশু, সব ধরনের পেশেন্ট, বিভিন্ন হার্টের পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট সব ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে থাকে। এইভাবে বাজি হসপিটাল গ্রাউন্ডে ফুটানো হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার। এটা আমরা কোনোদিন সমর্থন করি না। ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না। অতিথি দিবস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগটা, একদম বাচ্চাদের যে বিভাগটা, স্যার সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম, সেটা ওনারা যদি সচেতন না হয় এবার আমরা এই যে থ্রুই যা পদক্ষেপ নেব, এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা।